ক্লাসটা ইতিমধ্যে আমরা রেকর্ড শুরু করে দিয়েছি। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমরা শিশু আইন 2013। আমরা আলোচনা করতেছিলাম, অলরেডি দুইটা পর্ব শেষ হয়েছে, 31 এবং 32। আজকে হলো 33তম ক্লাসে, সকলকে স্বাগতম। অ্যাডমিন জুবায়ের আসছে কিনা জানি না, জুবায়ের এবং আরেকজনের জন্য ক্লাসটা আমি টাইমটা পিছাই দিছি। আবার আমি রিপিট করতেছি, ক্লাস চলাকালীন সময় কেউ কথা বলবেন না। ক্লাসে আমারও বিঘ্নতা ঘটে, বিভিন্ন সময় আমি যখন ক্লাসটা চালাই তখন আমি অনেক উদাহরণ বা অনেক বাস্তব সুর মাথায় নিয়ে আসি, যখন কেউ একটু ব্রেক করে স্ট্রাইক করে কোথাও নক করে তখন ওইটা চলে যায়। তো যাই হোক, আপনারা কথা বলবেন, আমি যখন বলবো যে কারো সমস্যা আছে না তখন কথা বলবেন, সমস্যা নেই। রূপঙ্কর দাস, এখন আপনি আনমিউট করেন, মিউট করে দেন, সবাই মিউট করে দেন, আমি মিউট করে এখান থেকে করে দিচ্ছি, আপনারা মিউট করেন। আর লেখা দেখা যায়, লেখা লেখা দেখা যাচ্ছে, একবার দেখা বলেন। যায় স্যার। আচ্ছা, অ্যাডমিন একটু আপনিই থাকেন, অ্যালার্ট থাকেন। আচ্ছা, আমরা আপনারা গত পর্বে মোটামুটি পড়েছিলেন 4 পর্যন্ত, সঠিক? 4 পর্যন্ত পড়ছিলেন, 4 ধারা পর্যন্ত পড়ছিলেন, কি জি পড়ছিলেন? স্যার। আমি একটু 1 মিনিটের রিভিশন দিয়ে আসি, আপনারা এখানে কি কি পড়েছিলেন। মোটামুটি আমার মতো মনে হয় ভালো আপনাদের রিভিশন হয়েছে। আমরা 4 পর্যন্ত আমরা পড়েছিলাম, যেখানে কি কি বিষয় রয়েছে শিশু আইনে, যে আমরা যেখানে সংক্ষিপ্ত শিরোনাম পড়েছিলাম, 2-এ গিয়ে আমরা কিছু সংজ্ঞা পাইলাম। সেটা হচ্ছে, যে সংজ্ঞাটা বেশি লাগে আমরা সামনে পাবো, আইনানুগ বা বৈধ অভিভাবক, সেটা গার্ডিয়ান অ্যাক্টের, যেটা 7 ধারায় আমরা পড়েছি। সেখানে শিশুর কল্যাণার্থে আদালত নিয়োগ দিবে। আদালত নিয়োগ করবে কি, ঘোষণা দিবে, যে ঘোষণা করবে কে হবে বৈধ অভিভাবক। আর 3-এ পড়েছিলাম যে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু। এখানে যেরকম 3-এ পড়েছি সংঘাত জড়িত, আমরা যত চ্যাপ্টার এখন আমরা টার্ন ওভার করবো, দেখবো প্রথমে লেখা আছে আইনের সংস্পর্শে আসা শিশু, পরে রয়েছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। এটা আমি ভাঙাই দিব। আচ্ছা, সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে অপরাধের সে অভিযুক্ত হতে হবে, যেমন মামলা তদন্ত করে থানা, থানা ফাঁড়ি যে তদন্ত করে যখন চার্জশিট দেয় না, সেটা হচ্ছে দোষীপত্র দেয়। আর বিচারে দোষীপত্র, এখন যখন বিচারে যখন যাবে ট্রায়ালিং, যে সে দোষী হবে, হ্যাঁ বিচারে দোষী হবে, এটা একটা দুইটা জিনিস খেয়াল রাখবেন। আর এখানে বয়সের সাথে একটা নির্ধারণ করে দিচ্ছে, ডেস্টাইন করে দিচ্ছে, যে এই বয়স একটা 82-83। এই যে আপনাদের আরেকটা শেষ করে দিই, আইনের সংস্পর্শ যেটা হচ্ছে এখানে শুধু রাখবেন, এটাও দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে অপরাধের শিকার আর একটা সাক্ষী। যখন কোনো কন্ট্রাক্টে তুই লতে যাবে, যে আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমার এক বন্ধু, আমি শিশু, আমার বয়স 18, কিন্তু আমার বন্ধুকে চল একটু যাই, কিন্তু আমি একটা, সে যে যে অপরাধ করতেছে এটা আইনের সাথে শিকার হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর তুলে, সে কিন্তু জানে না। আমি বলতে পারবো না আমি আইন জানি না, কিন্তু ওখানে গিয়ে সে কি করলাম, আমি ওখানে যে দাঁড়াইলাম, কিন্তু ওখানে গিয়ে এসে একজনকে একটা কিল মেরে দিছে, কিন্তু আমি কিন্তু অপরাধী না, কিন্তু আমি ওখানে যে সাক্ষী হয়ে গেলাম যে আমি শিশু, আমি দেখলাম আমার সামনে মারছে। এই যে আইনের সাথে কন্ট্রাক্টেড ল সাথে জড়াই যায়। আপনারা যখন এই আইনটা পূর্ণাঙ্গ পড়বেন, আমার চেয়ে ভালো বলতে পারবেন আশা করি। আমি কিন্তু এই এটা এখন মোটামুটি যে বেসিক আপনাদের দ্বারা করানো হচ্ছে, আশা করি কিছু কিছু লোকের, জিল্লু ভাই, তারপর আজও আরো কয়েকজন আছেন, মোটামুটি আমার চেয়ে ভালো বলবেন আমি মনে করি। আচ্ছা, তারপর আমরা এখানে পড়েছিলাম সেফ হোম, 2-7 যেটা পড়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যয়িত, কোথাও সেফ হোমটা বলছে প্রত্যয়িত প্রতিষ্ঠান, এমন কোন স্থান যেখানে হচ্ছে কি করবে, কারা কারা, শিশু বিষয়ক আদালত, শিশু বিষয় পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা। আমাকে এই প্রশ্ন করেছে রাজ্য প্রয়োগকারী কর্মকর্তা এবং প্রবেশন কর্মকর্তা, এটা আমি ক্লাসে শেষে পাই, আমি একটু একটু কথা বলবো। ওখানেও কিন্তু আমরা যখন পারিবারিক সহিংসতা আইন পড়লাম, ওখানে কিন্তু প্রয়োগ করে 5 ধারায় বলছে, এখানেও 5 ধারা প্রয়োগ করে প্রবেশন কর্মকর্তা। ওখানেও 6 ধারা দায়িত্ব করতে হবে, এখানে কিন্তু 6 ধারা দায়িত্ব করতে হবে মনে হয়। তো এখানে তারা যে দায়িত্ব থাকবে, জিনিস, এই সেফ হোমে কারা কারা শিশুদেরকে নিরাপদে পৌঁছায় দিবে, কারা কারা দায়িত্ব পালন করবে, আদালত ঘোষণার মাধ্যমে। এবং এই সেফ হোমে কাদের হেফাজতে থাকবে, এটা আমরা মোটার গত আলোচনা করছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা পিতামাতা বাদ দিয়ে বর্ধিত পরিবার সদস্যরা যারা থাকবেন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু মামা মামি, এরা হচ্ছে কি থাকবে, দুইটা বিষয় থাকবে। একটা হচ্ছে ব্লাড কানেক্টেড, রক্ত সম্পর্কে, আর একটা আত্মীয়তার বন্ধনে এই কানেক্টেড থাকলেই হচ্ছে বর্ধিত পরিবারের অন্তর্ভুক্ত করা যাবে, এরাও কিন্তু গার্ডেন হিসেবে অন্তর্ভুক্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আমরা ভিক্ষা, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা এই এই তিনটা যে বুঝতে পারছে, এই তিনটা টপিক যে বুঝতে পারছে, তার হচ্ছে লাস্টের থেকে একবারে 70 থেকে 80 পর্যন্ত তার মুখস্থ হয়ে গেছে আমি মনে করি। অনেকে এগুলা কি করে, দৌড়ায়, পড়া নেই, দৌড়তে থাকে, এটা পরে ওটা পরে, এটা খায় ওটা খায়, লাস্টে পরে কি হয়, পেট খারাপ হয়। এই জন্য পড়ার যে সিস্টেমেটিক হয়ে আছে, আমরা, আমার কাছে মনে হয় যে যেভাবে ধরাই দিচ্ছি লাইন আপনাদেরকে, আমার মনে হয় আপনারা, আমিও যদি একদিন দুদিন বা নিজেরাও স্টাডি করেন, ইনশাল্লাহ সম্ভব। ভিক্ষা অর্থ এখানে তিনটা জিনিস বলেছিলাম। প্রথমটা হচ্ছে যে প্রদর্শন করবে, স্ট্যান্ডিং পজিশন। এটা হচ্ছে জনসাধারণের সামনে কি করবে, প্রদর্শন কি করবে, সে নিজেকে কোনো একটা মাথা টুপি লাগায়, অথবা সে একটা অন্ধ সেজে, অথবা কানে চোখে দেখে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে সে কি করবে, বিভিন্ন কলা কৌশল করে
সেখানে নাচবে, গানবে, পবিত্র কোথাও তেলাওয়াত করবে, করে কি করবে, ভিক্ষা করবে, টাকা পয়সা উত্তোলন করবে। আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে শরীরের যে দৈহিক যে কিছু কিছু অনৈতিক প্রক্রিয়া রয়েছে, ঘাত প্রতিঘাত কিছু কিছু রয়েছে, শিশুকে বিকলাঙ্গ করা, এই বিকলাঙ্গ প্রদর্শন করা, এরকম আছে, অনাবৃত রাখা, নিজেকে উলঙ্গ করে রাস্তায় শুয়ে থাকা, ওরকম এমন একটা আঘাত করে নিয়ে আসে, ক্ষত করে রাখছে, যেটা মানুষ দেখলে মানুষের ব্রেনটাকে সে এই করবে, মানে কি বলে এটাকে, মোরা কি বলে, টাকা দিতে বাধ্য হবে, এরকম কিছু। আরটা 3 নম্বর হচ্ছে মাদক এবং ওষুধ, দুইটা মনে রাখবে, একটা হচ্ছে নেক্রোটিস আর একটা মেডিসিন। এরকম একটা মেডিসিন আছে যেটা হচ্ছে যেন আমরা অনেক সময় খেয়াল করি যে এরকম শিশুকে নিস্তেজ করে দিবে তার শরীরকে, এবং আরেকটা উপায় আছে যে এমন ভাবে ভঙ্গ করবে, সে 12 ঘন্টা ধরে সে নিস্তেজ হয়ে থাকবে, মৃত অবস্থায় থাকবে, মনে করবে আসলে মারা গেছে। হ্যাঁ, এরকম দেখা যায়, কিন্তু এখন এই মৃত খুব কমই দেখা যায়, খুব কমই দেখে, অনেকে মৃত ব্যক্তি রাখে আর সারাদিন টাকা ওঠা বা গাড়ি ভাড়া নেয়, এরকম 10-20 হাজার টাকা ওঠা, পরে সকালবেলা ওই মৃত ব্যক্তি সুস্থ হয়ে যায়, টাকাটা নিয়ে বাইকে চলে যায়, এরকম অহরহ বহু ঢাকা ঘটছে খুব। তো যাই হোক, এরপরে সর্বশেষ আমরা পড়েছিলাম সর্বশেষ 4 ধারা পড়েছিলাম, যেটা হচ্ছে শিশু, সরি আরেকটা বাদ গেছে কিন্তু, সমাজকর্ম, সমাজকর্মী, যেটা হচ্ছে আমরা জানি খালাম্মা, বড় ভাই, এই সম্মানের কোনো কর্মী থাকবে, এদেরকে এই নামেই অবহিত করবে সমাজকর্মী হিসেবে, এরা শিশুদের সেবা দানের জন্য সেটা দায়িত্ব থাকবে। 21-এ আমরা গতকাল আমরা আলোচনা, শিশু সর্বশেষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা নারী শিশুতে পাবো, অন্য আইনে পাবো। যেখানে সব বলা হচ্ছে 16 বছরের কম নয়, এখানে নিচে নয়, এখানে বলছে একদম সরাসরি 18 বছর লিমিট করে দিচ্ছে, যে 18 বছর হলেও আপনি কি হবে, শিশু বলে গণ্য হবেন 4 দ্বারা। আজকের আলোচনা আমরা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগেই একটু সবাইকে একটু মনোযোগ ফিরে নিয়ে আসি, শেষ দিকে আমি চলে যাই, একটু মাথাটা ক্লিয়ার হোক। আমরা গতকাল প্রথম পর্বে প্রথম সেশনে অর্থাৎ 31তম ক্লাসে আপনাদেরকে 70 ধারা পড়াইছিলাম। একজন আসেন যে 70 ধারা কি বলা রয়েছে, কে বলতে পারবেন 70 ধারা তার কি বলা হয়েছে? 70 ধারায় বলা আছে শিশুর প্রতি যে কোনো নিষ্ঠুরতার শাস্তি। নিষ্ঠুরতা, কেউ যদি কোনো শিশুর প্রতি নিষ্ঠুরতা করে, তাহলে সেই 70 ধারা তাকে দণ্ড দেওয়া যাবে, কোন আইনে, শিশু আইনে দণ্ড দেওয়া যাবে, তাই নয় কি, এটাই তো বলছেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ। আমরা একটা গল্প জানি, এই একটা গল্প আছে, গল্পটা আমরা রিভিশন দিব না, আমরা আজকে যে গল্পে যাব সেটা হচ্ছে, জিল্লু ভাই একটু জোরে জোরে বলেন। জিল্লু ভাই এই গল্পটা জোরে জোরে পড়েন, আপনাকে শোনা যাচ্ছে না, দ্রুত বলবেন, 1 মিনিট টাইম, সময় বেশি নেবেন না, সবাই মনোযোগ দিন। স্যার ওই রাস্তার শিশুর ন্যায় বিচার এটা। হ্যাঁ। ঢাকার ব্যস্ত এক মোড়ে যেত প্রতিদিন দেখা যেত ছোট রুবেলকে, বয়স মাত্র 8 বছর। তার হাতে একটি ভাঙ্গা বাটি, মুখে ক্লান্তি। মানুষ ভাবতো রুবেল হয়তো এতিম, তাই ভিক্ষা করছে নিজের ইচ্ছায়। কিন্তু একদিন ট্রাফিক সার্জেন্ট মেহেদী লক্ষ্য করলেন দূরে এক লোক রুবেলকে নজর রাখছে। রুবেল সামান্য টাকা পেলেই লোকটি এসে তা নিয়ে চলে যায়। সন্দেহ হয় সার্জেন্ট রুবেলকে ডেকে জিজ্ঞাসা করলেন। চোখ মুছে রুবেল বলল, ও কাকা বলে ভিক্ষা না করলে আমাকে খেতে দেবে না। বিষয়টি জানানো হয় সমাজসেবা অধিদপ্তরে। পুলিশ অভিযান চালিয়ে ওই লোকটিকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় যে আরো কয়েকজন শিশুকে ভিক্ষার কাজে ব্যবহার করত এবং প্রতিদিন তাদের থেকে টাকা আদায় করত। তাহলে আমরা এখানে দেখলাম, ঘটনা যাই হোক না কেন, একটা ভিক্ষাবৃত্তির কথা রয়েছে, ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তির আমরা সংজ্ঞাটা কোথায় পড়ছি? স্যার 2-16 স্যার। 2-16। 2-এ 16 পড়ছি, তাহলে এটা আমরা যদি আমরা কততে পড়ছিলাম, এই এই গত পরের ক্লাসে কি পড়ছিলাম আমরা, এইটাই তো আপনাদের আজকে 32, আজকে সকালে পড়ছিলেন না ওনাকে? না স্যার, 71 আমরা ধারায় পড়িনি। শাস্তি হ্যাঁ, হবে। সকালে। তাহলে হচ্ছে এই ভিক্ষাবৃত্তি যদি থাকে, শুধু ভিক্ষাবৃত্তি, এই যে 2-এ 16-তে পড়ছেন হচ্ছে ভিক্ষাবৃত্তি, 3টা বিষয় রয়েছে, এখানে কিন্তু ভিক্ষাবৃত্তির কথা আসছে। এখন সে যে কোনো ভাবে ভিক্ষাবৃত্তি, এখন সে দাঁড়িয়ে সে ভিক্ষা করতে স্পষ্ট বোঝাই যাচ্ছে। তাহলে এই আইনে, শিশু আইনের এই 71 ধারা বলা রয়েছে, ওই যে ব্যক্তিকে তাদেরকে কি করবে, গ্রেপ্তার করা যাবে, এবং শিশুকে কি করবে, হেফাজতে নেওয়া যাবে। And শিশু তো অপরাধী, কিন্তু শিশু অপরাধী হলে আমাদের উদ্দেশ্যটা কি? একজন বলেন এই আইনের উদ্দেশ্যটা কি, জিল্লু ভাই, এই আইনের উদ্দেশ্য কি?
এই আইনের উদ্দেশ্য হচ্ছে স্যার শিশুকে হচ্ছে সমাজে হচ্ছে করা স্যার, প্রতিষ্ঠিত করা বা পুনর্বাসন করা, গুড। বা তত্ত্বাবধান বা সাহায্য সহযোগিতা করা হচ্ছে এই আইনের আজকে কাজ। এটা মনে রাখেন, আজকে একটা মনে রাখেন, শিশুদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু আইনটা শিখতেছি উদ্দেশ্যটা জানা দরকার। উদ্দেশ্য হচ্ছে, এটা সবার মনে রাখবেন, উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার নির্যাতন, শোষণ, অবহেলা প্রতিরোধ করা। মনে থাকবে, সকল প্রকার নির্যাতন, সকল প্রকার নির্যাতন, শোষণ, অবহেলা প্রতিরোধ করা। সমাজে আমাদের আজকে শিশুরা অনেক ধরনের শোষণ হয়, নির্যাতিত হয়, অবহেলা অবহেলা করে। কারণ কি? অনেক শিশুদের দেখা যায় বিভিন্ন জায়গায় তাদের বয়স ঠিক নাই, তারা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তাদেরকে দিয়ে গাড়ি চালাচ্ছে, তাদেরকে দিয়ে কন্ডাক্টরি করতেছে। এই জন্য এর বিভিন্ন শোষণে যারা এদের দায়িত্বে থাকবে তাদেরকে আমরা ধরতে পারবো, আইনের আওতায় আনতে পারবো। তাহলে রাজু বলেন, গল্পের থিমটা কি বুঝলেন? আর গল্পের থিমটা হলো এই রু- ছোট্ট যে রুবেল, এই রুবেলকে ভিক্ষা করার জন্য স্যার বাধ্য করা হয়েছে। গুড। এইটাই মূলত থিম হচ্ছে যে রুবেলকে ভিক্ষা করতে বাধ্য করছে একজন লোক। এখন কে দেখলো? সার্জেন্ট দেখছে। সার্জেন্ট যখন প্রতিমান হয়েছে যেটাতে এটা কাজ করাইতেছে, সার্জেন্ট কোথায় সংবাদ দিছে? সমাজ সহযোগিতার সংবাদ দিছে। সমাজ সহযোগিতা কি করছে? পুলিশ নিয়ে এসে এর পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। তাহলে কত ধারা হবে ভিক্ষাবৃত্তি? এই শিশু আইনের 71 ধারা। একাত্তর। মন থাকবে সবাই? 71। সবাইকে মন 71। থাকবে? 71। হ্যাঁ। আসাদ, 71। আসাদ হ্যাঁ স্যার, বুঝতে শিশু আইনে 71। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সুন্দর হয়েছে স্যার, সুন্দর হয়েছে। জুবায়ের? মনে থাকবে স্যার, সুন্দর হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, গল্পের থ্যাংক সাথে ইউ। স্যার মনে থাকবে। আচ্ছা এখন আমরা চলে আসলাম, আমরা মূল আলোচনায় চলে আসলাম। এখন আমরা মূল ক্লাসে যাব, আমরা ধারা যাব। পিছন থেকে আমি শুরু করছি, এদিকে দেখবেন লাস্টে স্যার মাঝখানে আবার একটু আপনাদের ধারা রিপিট শেষ। করবেন স্যার। শাকিল, স্যার আবার একটু রিপিট করুন স্যার। এই এই রফিক আছে, রফিক, 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 রফিক নাই, রফিক নাই, এই জিলু ভাই না বলেন, স্যার, আছি 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 স্যার। গল্পটা বলেন তো, এই যে আমি গল্পটা। আছি স্যার। হ্যাঁ বলেন, গল্পটা কি? পুরো গল্পটা বলেন, 1 মিনিট টাইম, দ্রুত বলবেন। স্যার আমি আছি স্যার, আছি স্যার। হ্যাঁ গল্পটা কি আপনি পারবেন? গল্পটা কি বলছে? মনে মাথায় ধরছে গল্পটা কি? 71-এ যে বললো যে ভিক্ষাবৃত্তির গল্পটা কি? জি স্যার, এটা তো আহ, 2016 শুনলাম স্যার, ওই যে 16 আচ্ছা নম্বর ঠিক যে আছে, বিশ্বভিত্তিক যে। কে জানি বলছিলেন? স্যার শাকিল বলবো, বলতেছিল আমি স্যার, বলবো, শাকিল। সাকিব? বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, বলেন বলেন। স্যার গল্পটা হচ্ছে, ঢাকার ব্যস্ত এক মোড়ে প্রতিদিন দেখা যেত ছোট্ট রুবেলকে। বয়স মাত্র 8 বছর। তার হাতে একটি ভাঙা বাটি, মুখে ক্লান্তি। মানুষ ভাবতো রুবেল হয়তো এতিম, তাই ভিক্ষা করছে নিজের ইচ্ছায়। কিন্তু একদিন ট্রাফিক সার্জেন্ট মেহেদী লক্ষ্য করলেন, দূর থেকে এক লোক রুবেলকে নজর রাখছে। রুবেল সামান্য টাকা পেলেই লোকটি এসে নিয়ে চলে যায়। সন্দেহ হয়, সার্জেন্ট রুবেলকে ডেকে চোখ জিজ্ঞাসা করলেন। চোখ মুছে রুবেল বলল, ও কাকা বলে ভিক্ষা না করলে আমাকে খেতে দেবে না। বিষয়টি জানানো হয় সমাজসেবা অধিদপ্তরে। পুলিশ অভিযান চালিয়ে ওই লোকটিকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়, সে আরো কয়েকজন শিশুকে ভিক্ষার কাজে ব্যবহার করত এবং প্রতিদিন তাদের থেকে টাকা আদায় করত। তাহলে এটাই শিশু আইনের বোঝাচ্ছে, 71 ধারা। এই ভিক্ষাবৃত্তি যদি 71। করে, এটা শর্টে মনে রাখবেন, ভিক্ষাবৃত্তি যদি করে, কাউকে নিয়োজিত করে, কাউকে পরিচালনা করা, এরকম আরো কয়েকজন করে, ওই যে যে ব্যক্তি পরিচালনা করতেছে, ভিক্ষাবৃত্তির কাজে অংশগ্রহণ করাইছে, সেই এই শিশু আইনে 71 ধারায় তাকে দণ্ডে দণ্ডিত করা যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা এখন এই যে মিউট হন আপনারা অনেকেই, একটা চেয়ার চেয়ার মানে এখন রেকর্ড হচ্ছে ক্লাসটা, নাহলে দুইটা কথা বলতাম, রেকর্ড না হলে বাইসে গেলেন আর কি। রেকর্ড হওয়ার কারণে কথা বললাম না। আচ্ছা এখন আসেন, আমরা আজকে 5 ধারা দেখবো, প্রবেশন কর্মকর্তা কি। সবাই মনোযোগ, জিল্লু, অ্যাডমিন রাজু, মনোযোগ দেন সবাই। তারপর জুবায়ের, আপনারা তিনজনকে দেরি করতেছে, আপনারা একটু মনোযোগ দিবেন। এর ভিতর দেখি আপনারা তিনজন ছাড়া আরো কয়েকজন দাঁড়ায় যেতেছে। মোটামুটি কালকের ক্লাসটা আমি জি আপনাদের, স্যার। আমি স্টুডেন্ট ছিলাম কিন্তু আপনাদের কাছে, সাথে কালকে আমি স্টুডেন্ট ছিলাম। মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, ঠিক আছে। কথা বললেই হয়ে যায়, প্র্যাকটিস ম্যান পারফেক্ট। আমি বলে না প্র্যাকটিস ম্যান পারফেক্ট, আমি বলি না প্র্যাকটিস ম্যান পারফেক্ট না, পারফেক্ট যিনি তিনি কিন্তু প্র্যাকটিস করতে পারে। আপনারা পারফেক্ট, আপনারা অভিজ্ঞতা সম্পন্ন, প্রমোটেড, আপনারা অবশ্যই পারফেক্ট আমি মনে করি। আচ্ছা এখন আজকে যাব হচ্ছে প্রবেশন কর্মকর্তা। আমরা যদি যাই,
একজনকে আজকে গ্রুপে দিছিলাম প্রবেশন কর্মকর্তা কি, কে বলতে পারবেন যে প্রবেশন কর্মকর্তা পাঁচ ধারা প্রবেশন কর্মকর্তা এবং তার দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা যেটা দেখবো প্রবেশন কর্তব্য পর্ব হচ্ছে পাঁচে। এই প্রবেশন কর্মকর্তা নিয়োগটা কিভাবে হয়, প্রক্রিয়াটা কি, আমরা এখানে জানবো। আমরা কিন্তু ওই যে প্রয়োগকারী কর্মকর্তার মতো সেম একই বিষয়, যে জেলা উপজেলায় এক বা একাধিক মেট্রোপলিটন এলাকায় এটা সেটা কার্যকর হবে বা নিয়োগ হবে। এখানে গিয়ে এখন যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ প্রবেশন কর্মকর্তা, আমি গ্রুপে দিছিলাম, রাজু বলেন যে প্রবেশন কর্মকর্তা কি, এক কথায় বলবেন প্রবেশন কর্মকর্তা কি। জেলু ভাই প্রবেশন কর্মকর্তা কি, রাজু কোথায় গেল, স্যার কি লিখে দিছিলাম, স্যার, কি লিখে দিছিলাম, প্রবেশন কর্মকর্তা কি বলেন। সরকারের পক্ষ থেকে একটি শিশু বিষয়ে নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য নিয়োগকৃত ব্যক্তিকেই প্রবেশন বুঝতে পারছেন, কর্মকর্তা তাহলে বলে, সরকার কর্তৃক এতটুকুই বুঝছেন। নিয়োজিত, সেটা যা বলো সরকার কর্তৃক নিয়োজিত একজন ব্যক্তিকে, একজন শিশুকে কি করে নিরাপত্তা নিয়োজিত, তার সেবা প্রদানের জন্য দিবে। কে ই রাখছেন, মিউট করে আনমিউট করে রাখছেন একটু প্লিজ, কথা এটা রেকর্ড হচ্ছে, আপনাদের এই কথা আমি যে আলোচনা করতেছি এটা ভালো লাগবে, আপনি পরে পড়তে শুনবেন, কিন্তু আপনাদের মাঝে মাঝে চের চের শব্দটা মনে হচ্ছে বাজে লাগতেছে। তাহলে সবাইকে বলছি, রিকোয়েস্ট করতেছি মিউট হয়ে যান, সবাইকে মিউট করতে। খায়রুল ভাই আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে, মিউট হন, এই যে মিউটের রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে, দেখেন। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। এই যে আপনার একটা আছে। তাহলে প্রবেশন কর্মকর্তা আমরা যদি খেয়াল করি পাঁচ ধারায়, সেটা হচ্ছে আমি এ আইনের অধীনে দায়িত্ব পালনের জন্য সরকার কি করবে, প্রবেশন নিয়োগ করবে প্রত্যেক উপজেলা, প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এক বা একাধিক, একদম সেম কথা, প্রয়োগকারী কর্মকর্তা। তবে এখানে মনোযোগ দেন, যে এখানে যেটা বলছে, এখানে যদি এ আইন কার্যকর হওয়ার পূর্বে, এই আইনটা 2013 সালের কার্যকর হওয়ার পূর্বে আগে থেকেও কিন্তু সমাজসেবা হিসেবে প্রবেশন কর্মকর্তা হিসেবে কাজ করছে, প্রবেশন হিসেবে কারা কাজ করছে। তবে এই আইন যদি অব্যাহত পূর্বে, যদি প্রবেশন কর্মকর্তা নিয়োগ করা হলে অথবা নির্দেশনা কাউকে যদি না দেওয়া হয়, তাহলে আগে যেরকম প্রবেশন কর্মকর্তা এমন ভাবে দায়িত্ব পালন করবেন, যিনি প্রবেশন কর্মকর্তা যদি এই আইনের অধীনে পূর্বে যদি যেভাবে কাজ করছেন, যিনি দায়িত্বে ছিলেন, মনে কোনো কোথাও সমাজসেবা অধিদপ্তরে বা সমাজসেবা কর্মকর্তা যেভাবে কাজ করছেন, যে একজন অফিসার ইনচার্জ যেরকম কাজ করছেন, থানার শিশু নিয়ে আসলে যেটা থানা কোর্টকে জানানো, সমাজসেবা অধিদপ্তরে রিপোর্ট করানো, তো যাই থাকুক না কেন, তো এটা বলছে যে তিনি যেন ওই যেভাবে কাজ করুক না কেন, তিনি যেন পাশের একে যে বিধানটা রয়েছে তিনি ওইভাবেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। তবে এটা ইম্পর্টেন্ট না, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট না। যা জেনে নেন যে যদি এর আগে, এই বিদ্যমান আইনের আগে যদি কোনো প্রবেশন করে নিয়োগ করা হলে, তাহলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কর্মকর্তা সে এমন ভাবে দায়িত্ব পালন করবেন যিনি তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এটা একটা বিষয়। 3 নম্বর যেটা বলছে, যদি প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য, যে যদি কোনো কর্মকর্তা না পাওয়া যায়, মানে আপনি কাকে এই প্রবেশন কর্মকর্তাকে দায়িত্ব পালনটা করবেন, কে দায়িত্ব পালন করবে। যে সরকার যে প্রত্যেক জেলা উপজেলা মেট্রোপলিটন একাধিক নিয়োগ করলো, এখন দেখা যাচ্ছে কোথাও কর্মকর্তা নিয়োগ নিয়োগ করে নাই সরকার, এখন নিয়োগ না করলে কি সেই চেয়ারে কাজ করবে না, কে করবে, বলা রয়েছে ডিরেক্টলি বলছে সমাজ সেবায় যে সমাজ সেবা কর্মকর্তা বা সমমানের অন্য কোনো কর্মকর্তা, এইটাই মনে রাখবেন, যে সমাজ সেবা কর্মকর্তা অথবা সমমানের অন্য কোনো কর্মকর্তা, এটা মনে এমসিকিউ আপনাদের আসছিল, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করবে। এটাই হচ্ছে এই এই প্রবেশন কর্মকর্তার এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, যে কোনো জেলায় প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত সরকার প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য অধিদপ্তরের উপর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জেলা উপজেলা কি থাকবে, কর্মরত সমাজসেবা কর্মকর্তা অথবা সমমানের অন্য কোনো কর্মকর্তা প্রবেশন কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারে। 5 ধারা হচ্ছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ, জাস্ট 3 নাম্বারটা মনে রাখবেন, কে কে নিয়োগ করবে, সরকার, কোথায় করবে, প্রত্যেক জেলা উপজেলায় আর মেট্রোপলিটনে, কতজন, এক বা একাধিক। তারপর তো যদি সরকার যদি দায়িত্ব প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত কে দায়িত্বে থাকবে, অবশ্যই সমাজসেবা কর্মকর্তা অথবা সমমানের কোনো কর্মকর্তা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এদিকে যাই। এই আইনের অধীন দায়িত্ব পালনের জন্য সরকার কোন পর্যায়ে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে, কোন পর্যায়ে, শুধু জেলায়, শুধু উপজেলায়, জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকা। জেলা মেট্রোপলিটন এলাকা। Good. আচ্ছা, কোন এলাকায় প্রবেশন কর্মকর্তা নিয়োগ না পর্যন্ত কারা প্রবেশন দায়িত্ব পালন করবে, পুলিশ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা বা সমমানের। সমাজসেবা কর্মকর্তা বা সমমানের অন্য কর্মকর্তা। ভেরি গুড, দুইটাই এটার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখেন রেসপন্সিবিলিটি অফ প্রবেশন কর্মকর্তার কি কি দায়িত্ব করতে রয়েছে, 3টা স্টেজে, সবসময় রাখবেন প্রবেশন কর্মকর্তা 3টা স্টেজে দায়িত্ব পালন করবে। কয়টা স্টেজে? 3টা 3টা। স্টেপে। 3টা ধাপ থাকবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয়। প্রথম ধাপ হচ্ছে থানায় যদি নিয়ে আসে, দ্বিতীয় ধাপ হচ্ছে কোর্টে যদি নিয়ে যায়, তৃতীয় ধাপ হচ্ছে প্রত্যয়িত প্রতিষ্ঠানে অথবা সেফ হোম। প্রথম ধাপ হচ্ছে থানায় যদি নিয়ে আসে, থানায় নিয়ে আসার পরে একটু প্রবেশন কর্মকর্তা শিশুর প্রতি কিরকম আচরণ করবে।
দুই নম্বর হচ্ছে কোর্টে শিশু যে প্রবেশন কর্মকর্তা কোর্টে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাওয়ার শিশুর সাথে কিরকম আচরণ করবে। তিন নম্বর হচ্ছে যখন সেফ হোমে থাকবে, সেফ হোমে নিয়ে যাওয়ার পরে ওখানে যে কি তার রেসপন্সিবিলিটি। তিনটা স্টেপে বা তিনটা স্টেজে বা তিনটা ধাপে তার দায়িত্ব কর্তব্য রয়েছে। দেখেন এখানে তো এই ধারা দেখে আপনার আস্তে করে পেজটা উল্টায় ফেলায় চলে যাবেন, কবে তার এত বড় প্রশ্ন পড়ে। এখন দেখেন তারা আপনাদের কিভাবে মুখস্থ হয়ে যায়। মনোযোগ দেন, যাদের বই আছে বই দেখবেন, যাদের পিডিএফ আছে নিচে পিডিএফ দেখবেন, কেউ কোনো কথা বলবেন না। প্রথম যেটা হচ্ছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য হচ্ছে থানায় আনা হলে যদি আইনের সংস্পর্শে আসা বা আইনের সংঘাতে জড়িত শিশু, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে প্রথমে শুরুতে আছে এই যে কন্ট্যাক্ট উইথ ল, আর এটা হচ্ছে আইনের সংঘাতে জড়িত শিশু, দ্বিতীয়টা পরে আসলো, আগে পরে আসলো। তাহলে আইনের সংস্পর্শে আসা বা আইনের সহিত সংঘাতে জড়িত থানায় আনয়ন করা হলে, যদি থানায় আনে কোনো শিশুকে, যখন থানায় নিয়ে আসবে সেই ক্ষেত্রে কি করবে, অথবা অন্য কোনোভাবে থানায় যদি কোনোভাবে আগত হয়, মানে আসে ঘুরে ফিরে ওই কথাই, তাহলে কি করবে, প্রথম আপনার এই পয়েন্টগুলো 1 2 3 বা স্টার দিয়ে লিখবেন। প্রথম যে আনলো, এই আনার কারণটা কি তিনি অবগত হবেন। শিশুকে যে ধরে নিয়ে আসলেন রাস্তা থেকে আপনি পুলিশ, বা যে নিয়ে আসলো অন্য কেউ থার্ড পার্সন, আপনার থানায় এসে বুঝাই দেখে পাবলিকও দিয়ে যেতে পারে। এখন প্রবেশন কর্মকর্তা যখন ইউ হ্যাভ টু ইনফর্ম নিয়ারেস্ট সমাজসেবা বা প্রবেশন কর্মকর্তাকে যখন জানাবেন, সে যখন কাম টু দিস পুলিশ স্টেশন, তখন কি করবে, এই রিজনটা জানবে যে আপনি কেন নিয়ে আসছেন বা কি, এটা তার দায়িত্ব, সে জানবে, আহামরি কিছু না। অর্থাৎ পুলিশের সাথে সমন্বয় সাধন করবে, সহযোগিতা করবে। পরে হচ্ছে কি, যে বিষয়টা রয়েছে সবচেয়ে জরুরি, এটা খুব জরুরি, এই পয়েন্টটা, সংশ্লিষ্ট শিশুর সাথে সাক্ষাৎ করবে যখন শিশুটা আগমন করবে, তখন বলবে আমি শিশুর সাথে কথা বলতে চাই। কারণ শিশু কিন্তু 18 বছর, আমি যদি 18 বছর আমার সাথে কথা বলবে। এখন এই 18 বছর শিশুর সাথে সে যখন সঙ্গে সাক্ষাৎ করবে, ইন্টারভিউ করবে, জিজ্ঞাসাবাদ করবে, সকল ধরনের সহযোগিতা প্রদানকে তাকে আশ্বস্ত করবে। শিশুকে ধরে মারধর করবেন না আপনারা, শুধু মারধর করে না, তাকে যদি মারধর করেন তো সে তো ভয় পেয়ে যায়, কিন্তু শিশু এখন যিনি প্রবেশন কর্মকর্তা তিনিও কিন্তু তাকে মারধর করবেন না, তাকে কি করবে, আশ্বস্ত করবে, সে উঠে দিবেন, আশ্বস্ত করবে এই বিষয়ে যে তোমার যা হয়েছে যতটুকু, তারা হচ্ছে শিশুরা যেহেতু সংবেদনশীল, তারা যেহেতু অনুকরণ প্রিয়, এদেরকে যতটুকু আশ্বস্ত করা যায় যে কোনো কিছু হয় নাই। দেখা গেছে রাস্তায় একজনকে বাড়িতে মাথা ফাটাই দিতেছে, তার বন্ধুরে তারা নিয়ে আসছে, তাকে কাউন্সিলিং করতে হবে ওখানে বসে, তাকে হ্যান্ডকাপ লাগানো যাবে না। হ্যাঁ, শিশুদেরকে হ্যান্ডকাপ লাগানো যায়, কিছুকে যাবে, হ্যান্ডকাপ না লাগানো স্যার। বলা রয়েছে, হ্যান্ডকাপ লাগানো যাবে, সেটা আইনে পাবো কোন ক্ষেত্রে লাগাবেন। তবে শিশুকে কোনো অবস্থাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তারপরে দেখেন সংশ্লিষ্ট অভিযোগ বা মামলা চিহ্নিত করতে পুলিশের সহযোগিতা সমন্বয় করবে। এই যে যে বিষয়টা থানায় যে নিয়ে আসছে, দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে, দেখা যাচ্ছে কোনো একটা মামলার সাথে যদি ইনভলভ করেছে, তার তার বন্ধুরা নিয়ে গেছিল, সেও জড়িত। তো এইটা যদি হয়, মামলার সাথে চিহ্নিত করবে, পুলিশের সাথে যোগাযোগ সমন্বয় সাধন করবে, আসলে কোন মামলা আপনি অ্যারেস্ট দেখাচ্ছেন, সোনারে দেখাচ্ছেন বা ইত্যাদি ব্লা ব্লা। এখন দেখেন সংশ্লিষ্ট শিশুর পিতামাতার সন্ধান করবে, ভেরি ইম্পর্টেন্ট। এই সময় প্রবেশন কর্মকর্তার মেইন যে একটা কাজ, উপরে বলছে আশ্বস্ত করা, ওই শিশুর প্রতি একটা ভরসাস্থল থাকবে সে। আর এটা হচ্ছে যে পিতামাতার সন্ধান করবে, যে সে তোমার বাবা মা কোথায় থাকে, এটা হচ্ছে এটা একটা কাজ, তাদের সাথে যোগাযোগ করে পুলিশকে সহায়তা করা। এখন যদি প্রবেশন কর্মকর্তা যদি পিতামাতার খোঁজ পেয়ে যায়, অবশ্যই দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশকে জানানো যে আমরা পিতামাতার খোঁজ সন্ধান পেয়েছি। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সহিত এই যে গত সপ্তাহে আমি ডিউটি করলাম, এই কেন্দ্রিক, যেখানে আমি ডিউটি করছি, প্লেসটার নাম বলতেছি না। তো ওখানে আমি ডিউটি করি, ওখানে একজন স্টেপ করছে, এরকম মাথা ফাটাই দিচ্ছে জায়গায়, ছুরি সহ, আমি ওই যে যারা পাবলিক ধরলো, তো ও শিশু যা দেখলাম বয়স কত, 16 বছর। আমি তাৎক্ষণিক তার ফোনটা নিয়ে তার বাবা মাকে ফোন দিয়ে দিচ্ছি, এটা হলো কাজ। এখানে তো প্রবেশন কর্মকর্তা পাবেন না। আমি যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আপনার যে কাজটা হচ্ছে কাছাকাছি থানাকে, অর্থাৎ নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে আমি দ্রুত কন্ট্রোলের মধ্যে জানালাম, তারা আসলো, টেক ওভার দিয়ে দিলাম তাদেরকে, দিয়ে দিলাম, মোটামুটি আমার কার্যক্রম শেষ। এখন যেটা আসেন, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সহিত শিশুর জামিনের সম্ভাব্যতা যাচাই। সে যখন অ্যারেস্টেড হবে, তাকে হেফাজতে নেবে, তার যে তাৎক্ষণিক মামলার যে প্রেক্ষাপট, তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা, এটা কিন্তু একটা অল্টারনেটিভ ডাইভারশন রয়েছে, আমরা সামনে পাবো। বিকল্প পন্থা গ্রহণ করা, ক্লাসগুলো দেখেন কোথায় কোথায় পজ দিচ্ছি, কোথায় কোথায় বলতেছি জিল্লোর, জুবাইর, রাজু। আমি মাঝে মাঝে আপনারা ক্লাস নেবেন, এই জন্য একটু একটু পজ দিচ্ছি, যেখানে কি কি বলতেছে একটু খেয়াল রাখেন, ওগুলো একটু গুরুত্ব দিবেন। তাহলে বিকল্প মূল্যায়নের যে তার যে ভ্যালুয়েশন যে রয়েছে তাদের, যে সে যাতে তাকে জামিনে নিয়ে আসা যায়, বিকল্প ব্যবস্থা পন্থা কে করবে, প্রবেশন কর্মকর্তা করবে। এটা পুলিশের দায়িত্ব না, পুলিশ চাবে সে জামিন না পাক, ক্লাসটি 10 মিনিট পরে শেষ হবে, আবার লিঙ্ক দিব। বিকল্প পন্থা অবলম্বন যুক্তিসঙ্গত কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হলে আদালত হাজির করার পূর্বে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার মাঝে নিরাপদ স্থানে প্রেরণ। দেখেন, যদি মনে হচ্ছে যে তাকে জামিন দেওয়া সম্ভব হবে না, জামিন দিবে না, তাকে তাকে অবশ্যই তাকে অপরাধের ধরন অনুযায়ী
অপরাধের গুরুতর প্রকৃতি অনুযায়ী খেয়াল রাখতে হবে, তার সংশ্লিষ্ট হাজিরা পড়বে শিশু পুলিশ পুলিশ কর্মকর্তার সাথে, এবং পুলিশ কর্মকর্তার কথা বলছে কিন্তু তার মাধ্যমে কি করবে, অবশ্যই সেফ হোমে বেরোনোর ব্যবস্থা করতে হবে, এটা তার কাজ, খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে অন্যান্য দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করা, অন্য ধারা, এই দেখেন, এই যখন এই ধারাটা চলে আসে যে বিধি ধারা নির্ধারিত অন্যান্য যে দায়িত্ব পালন আছে, শুধু এখানে না, পুলিশের যে প্রবেশন কর্মকর্তা শুধু এইটার ভিতরে একটা কনফাইন থাকবে সীমাবদ্ধ না, অন্যান্য আইনে যদি থাকে, যে আমরা জানি ওই যে বেসরকারি কিছু সরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে, লিগেল এড রয়েছে, এদের সাথে একটা সমন্বয় থাকবে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে যদি কোর্টের বিষয় থানায় যদি নিয়ে আসার যে 2-3টা পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে থানায় যখন নিয়ে আসবে সেটা হচ্ছে আগমনের কারণ প্রবেশন কর্মকর্তা জানাবে, শিশুর সাথে একটা তার সাথে যাতে সাক্ষাৎকার করতে পারে, তার সাথে সকল ধরনের সহযোগিতা প্রদানের বিরুদ্ধে আশ্বস্ত করতে পারে, এটা মনে রাখবো। আর যদি মামলা হয় সেটা চিহ্নিত করে পুলিশের সাথে একটা সমন্বয় সাধন করবে। আর আরেকটা বিষয় হচ্ছে পুলিশ পিতা মাতার সন্ধান করবে। এই 3-4টা পয়েন্ট মনে রাখবেন, এত মনে রাখা দরকার নেই, জামিন টামিন বিকল্প ব্যবস্থা দরকার নেই। আর এই কথাটা মেরে দিবেন সব জায়গায়, বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা, তাহলে দেখবেন আপনার মোটামুটি ক্লিয়ার। এই যে যিনি খাতা দেখবে যে ওকে, এই কথাটার জন্য, এই একটা লাইনের জন্য, সরি। এখন আসেন শিশু আদালতে। শিশু আদালতে উপস্থিত করা হলে প্রথম স্টেজ শেষ, সেকেন্ড স্টেজ শিশু আদালত হলে কি করবে, যে বিষয়টা করবে, যখন আপনি ক্যারি করে বা কোর্টে নিয়ে যাবেন কোনো যানবাহন বা মাধ্যমে, আপনি নিয়ে গেলেন, শিশু আদালতে যে প্রথম কাজটা হবে, তার সঙ্গ যতদূর সম্ভব তাকে সঙ্গ দেওয়া, তার পাশে থাকা, তার সাথে কথা বলা, তুমি ভয় পেও না, কোনো না, যেগুলো প্রসঙ্গ তুমি উত্তর দিবা, সমস্যা নাই, ম্যাজিস্ট্রেটের সামনে যেতে পারে, মন সৃষ্টি করে হতে পারে, ব্লা ব্লা। তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে সঙ্গ দেওয়া, বিচারকালীন যখন আদালতে কোনো অবস্থা থাকবে, বিচারকালীন সময় অবশ্যই শিশুকে সঙ্গ দেওয়া, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে এই সরজমিনে প্রবেশন কর্মকর্তা কি করবে, যে শিশুর যে পারিপার্শ্বিকতা অবস্থা, সে কি কারণে ক্রাইমটা করলো, কি বিষয় কি কারণে, সে কি করবে, একটা একটা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, এটা আমরা সামনে পাবো, এটা একটা ধারায় আছে যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদনটা কি, আমরা একটু পড়বো। এটা কি করবে, সে সামাজিক অনুসন্ধানটা প্রতিবেদন কি করবে, আদালতে দেখালো, পুলিশ কর্মকর্তা না, এটা পুরোটা একটা রিপোর্ট তৈরি করে আদালতে দিবে, যে তার পিসিপিআর, তার পোর্টফোলিও, তার হচ্ছে বায়োডাটা, যেটা বলেন আর কি, সামাজিক অনুসন্ধান দাখিল করবে। আর এটা কি করবে, শিশুকে প্রয়োজনীয় জেলা আইনগত, এই যে এখন আছে, এই যে অন্যান্য বিধিদারদের দায়িত্ব পালন, এখানে সবাই স্পষ্ট বলে দিছে যে জেলা আইনগত সহায়তা কমিটির মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করবে। এটা কি করবে, সে শুধু সহায়তা প্রদান, সে সহায়তার একজন এই শিশুর পক্ষে আইনগত প্রতিনিধি নিশ্চিত করবে। আইনগত বলেন একজন প্রতিনিধিত্বকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে শিশুর হিসেবে রিপ্রেজেন্টেটিভ, আমি আইনগত প্রতিনিধি হিসেবে আমি নিজে আছি, প্রবেশন কর্মকর্তা সে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, যাই থাকুক না কেন, শিশুর সবসময় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, শিশুর সাথে যোগাযোগ করবে, পিতামাতার সাথে যোগাযোগ করবে, অন্যান্য লিগেল এইডের সাথে, অন্যান্য যে কোনো যদি আইনগত সহায়তা করা যায়, অন্যান্য যে বেসরকারি পর্যায়ে কোনো কর্মরত আইনগত সহায়তা প্রতিষ্ঠান রয়েছে, তাদের সাথে কি রাখবে, সমন্বয় সাধন করবে। এখানেও সেকেন্ড স্টেটে যায় বলছে বিধি ধারা নির্ধারিত অন্য দায়িত্ব পালন করা, এই কথাটা মারিয়ে দেবেন সব জায়গায়, সব শেষে যদি এটাও লেখেন একটা দিয়ে দেবো না, বিধি দ্বারা নির্ধারিত অন্য দায়িত্ব পালন করা। তাহলে আমরা এখান থেকে নেই, এখান থেকে 2-3টা পয়েন্ট নেই, এখানে নেবো কি, আদালতে গেলে তার সাথে বসা, তার সাথে সঙ্গ দেওয়া, তারপর হচ্ছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করা, তারপর হচ্ছে লিগেল এইডের সে শিশুর আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আর অন্যান্য বিধি। এখানেও 3-4টে শেষ স্টেজ, সেটা হচ্ছে প্রত্যয়িত বা সে উন্নয়ন শিশু উন্নয়ন কেন্দ্র প্রত্যয়িত প্রতিষ্ঠানে যদি প্রেরণ করে কোথাও, ওই যে সেফ রুম, যেটা যে সরকারি ঘোষিত যে নিরাপদ স্থানে করে, যে স্থানে প্রেরণ করা হয় প্রত্যয়িত প্রতিষ্ঠান বা সেফ, কে প্রেরণ করবে, আদালত প্রেরণ করবে, কাদের মাধ্যমে করবে, শিশু আদালত থেকে, কোথায় কোথায় শিশু আদালতে দিতে পারে, প্রবেশন কর্মকর্তা পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করতে পারে। কি করবে, অবশ্যই সেখানে গিয়ে যে রেজিস্টার যে রেকর্ড আছে, আমরা যখন থানাও কিন্তু একটা হেল্প ডেস্কে কিন্তু শিশুদের রেজিস্টার খোলা রয়েছে, এখানে গিয়েও সেম প্রত্যেক শিশুর জন্য পৃথক আলাদা সেপারেট একটা কি করবে, নথি করবে, এবং সেটা প্রিজার্ভ, সেটা সংরক্ষণ করবে। আরেকটা হচ্ছে তাদের পরিচর্যা, 84 ধারা বলেছে তাদের যে একটা পরিচর্যার বিষয় রয়েছে, পরিচর্যাটা কে করবে, সেই সেফ হোমের যে পরিচর্যাটা, যে বিধি মোতাবেক যথাযথ পরিচর্যা, সে এটা খেয়াল রাখবে। আরটা হচ্ছে অবশ্যই শিশুর সাথে নিয়মিত বিরতিতে অবশ্যই সাক্ষাৎ করবে, কারণ হচ্ছে তার বাবা মা নাই, বর্ধিত পরিষদ সদস্য কেউ নাই, একেবারেই কেউ নেই, তাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তাই আপনি কিন্তু লিগেল গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে, প্রবেশন কর্মকর্তা শুধু আপনি অ্যাজ পার ল অনুযায়ী আপনার দায়িত্ব পালন করবে এটা নয়, আপনি একজন অভিভাবক হিসেবে, আপনাকে অভিভাবক হিসেবে আপনার কার্যক্রম চালাতে হবে, তার শিশুর ইচ্ছা অনুযায়ী তারা সাক্ষাৎ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যতটুকু সম্ভব, যে মাতা পিতার যদি না পাওয়া যায় বা পাওয়া যায়, বর্ধিত পরিবার আইনানুগ বৈধ, এই যে মাতা পরে বর্ধিত পরিবার আইনানুগ বৈধ সংশ্লিষ্ট যদি অভিভাবক থাকে, যে এই শিশুর তত্ত্বাবধানের যেন যারা দায়িত্ব থাকবেন বা দায়িত্ব নিয়েছেন, এরকম শর্তাবলী যে সঠিকভাবে পালন করতেছে কিনা, তাও এটা কিন্তু মনিটরিং করবে, সে এটা একটা মনিটরিং করবে।
আরেকটা হচ্ছে সেখানে গিয়ে যে সে পড়াশোনা করবে, সে শিশুর যে আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা রয়েছে, শিশু ওখানে বিভিন্ন শিক্ষার ব্যবস্থা রয়েছে, সেগুলো সে ঠিক মতো করতেছে কিনা, স্টাডি করতেছে কিনা, সেগুলো নিতে পারতেছে না, এগুলো কি করবে, সরজমিনে তদারকি করবে। আর একটা বিষয় হচ্ছে সে যাই কিছু করুক না কেন, প্রবেশন কর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব হচ্ছে থার্ড স্টেজ দেশে, শিশু যাই কিছু করুক না, তার যে কন্ডাক্টিং বা তার যে বিহেভিয়ার, তার যে শিশুর যে আচরণ, এই আচরণগুলা এবং শিশু কি কি যে গৃহীত কার্যক্রম, টোটালি কি করবে, অবশ্যই আদালতকে অবহিত করবে। এবং আদালত যদি আপনাকে তলব করে বা আদালত কোনো কিছু জানতে চায় যে শিশুর সর্বশেষ কি অবস্থা বা কোনো কিছু, তাহলে আদালত অবশ্যই একটা প্রতিবেদন দাখিল করবে। ক্লিয়ার? এবং আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই শিশুকে, যে বিষয়টা হচ্ছে শিশুকে সবসময় সৎ উপদেশ দিতে হবে, এবং সব ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুসুলভ, অর্থাৎ পিতা বন্ধুসুলভ, তাকে বন্ধু ভাবনা করে তুলতে হবে। এবং তাকে যাতে, সে যাতে এমনটাই ফ্রেন্ডশিপ হয় যাতে আপনার সবকিছু শেয়ার করে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে আরেকটা লাস্টেও বললো যে বিধি দ্বারা নির্ধারিত যে দায়িত্ব পালন, আরেকটা লাস্টে বলছে যে যে বিকল্প যেটা, এই যে আইনি সংস্পর্শ বা সঙ্গত জড়িত শিশু যাই কিছু হোক না গো, যে বিকল্প পন্থা যে আমরা ডাইভারশন, যে অল্টারনেটিভ ডাইভারশন আমরা পড়বো, এটা বিষয়টা কি তখন ক্লিয়ার হয়ে যাবে। তো বিধি দ্বারা নির্ধারিত যে দায়িত্ব পালন গুলো রয়েছে সেটা আমরা পালন করব। এখানে তাহলে আমরা শেষ স্টেজে আসে আমরা কি নিব, তিন চারটা নিব। একটা হচ্ছে শিশুর সাথে আমরা সাক্ষাৎকার করব, সরি, প্রথমটা হচ্ছে যে শিশুর সাথে পৃথক নথি বা সংরক্ষণ করব, তাকে পরিচর্যা করব, শিশুর সাথে তার সময় সময় সাক্ষাৎকার করব। তারপর সে কিভাবে চলতেছে, তার পিতামাতা পরিবারের সাথে সাক্ষাৎ করার বিষয়টা তো পর্যবেক্ষণ মনিটরিং রাখবো। সে শিক্ষা গ্রহণ করতেছে কিনা, আনুষ্ঠানিকভাবে সে পড়ালেখা ঠিক মতো করতেছে না, সরজমিনে আমি তদারকি করবো। এবং একটি প্রতিবেদন শিশু সম্পর্কে সর্বশেষ একটি কোর্ট যদি তলব করে আদালত প্রেরণ করবো। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা স্টেজে মোটামুটি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব রয়েছে। একটা হচ্ছে থানায়, আর একটা হচ্ছে কোর্ট, আর হচ্ছে প্রত্যয়িত প্রতিষ্ঠান। আশা করি মোটামুটি দুই তিনটা করে পয়েন্ট আপনাদের দেখার কথা। পারবেন না সবাই? এই সরি, আপনাদের সামনে খাচ্ছি আবার, তো মাইন্ড করেন না। আচ্ছা, সমস্যা নাই। প্রবেশন কর্মকর্তা, ওর থেকে একটু পানি খাইতে হয়। আপনাদের আপনারা যখন ক্লাস নেবেন অনেক প্রচুর পানি খায়, আমি দেখি ক্লাস প্রচুর পানি পিপাসা লাগে। এগুলো হচ্ছে যারা টিচার তাদের একটু এরকম হয়। এখন আপনারা তো স্টুডেন্ট, আবার আমার অনেকে এখানে প্রতিদিন ক্লাসে দেখি বিড়ি টানা শুরু করে দিছে, কে জানে। তো যাই হোক, ওই ছাত্র এখন নাই। স্যার কফি রাখতে পারেন, কফি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, প্রবেশন কর্মকর্তা শিশুকে থানায় আনয়ন করলে প্রথম কি করবেন? প্রবেশন কর্মকর্তা শিশুকে থানায় আনয়ন করলে কি করবেন? প্রথমে প্রথম হচ্ছে থানায় আগমন আগমন সম্পর্কে কারণ, এটা হচ্ছে মেইন। সম্পর্কে রাইট, এটা কেন আনা আনছে, কি উপর, মানে সে কি ক্রাইম করছে। শিশুর সহিত সাক্ষাৎ করার সময় প্রবেশন মূল দায়িত্ব কি? শিশুর সাথে যখন সাক্ষাৎ করার সময় প্রবেশন করার মূল দায়িত্বটা কি? মূল দায়িত্ব হচ্ছে কি, সকল সকল ধরনের ধরনের সহযোগিতা প্রদান আশ্বস্ত করা আশ্বাস যে দেওয়া। তোমার কিছু হবে না। এমনি আপনি আসামিকে বলেন তোর 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 কোনো কিছুই হবে না, তোর কোনো ধারাই দিব না, তোর মানে তো এক দূরে দাঁড়া দিব, এত বড় বড় দাঁড়া দিব না, ঠিক আছে, কম দাঁড়ায় তোর চালান দিব, তুই চিন্তা করিস না। তোর তোর চুরি না দেয় তোর ডাকাতি দিয়ে দিব, চিন্তা করিস না। তোর চুরি ধারা না দেয় তোর ডাকাতি দিয়ে দিব, এটা খালাস পাবি। চুরির ধারা তুই সাজা পাবি না। আচ্ছা, প্রবেশন কর্মকর্তা কোন ক্ষেত্রে পুলিশকে সহায়তা করবেন? কোন ক্ষেত্রে? অবশ্যই পিতা মাতার সম্মান করা তাদের যোগাযোগ করার করার একটাই থাকবে। শিশু আদালতে উপস্থিত হওয়ার সময় প্রবেশন দায়িত্ব কি? শিশু আদালতে যখন উপস্থিত তাদেরকে কি দেওয়া, তাকে যতদূর তার পাশে বসে থাকে তাকে সঙ্গ দেওয়া। Good. সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, মূল উদ্দেশ্য কি? সামাজিক অনুসন্ধানের যে প্রতিবেদন করবে, এর উদ্দেশ্যটা হচ্ছে ওই যে শিশুর পারিপার্শ্বিক অবস্থা বিচারকে আদালতে করা যায়, কি কারণে, মানে কারণগুলা কি, এগুলো তুলে ধরবে আর কি। শিশুকে উন্নয়ন কেন্দ্র প্রেরণের সময় প্রবেশন করার দায়িত্ব কর্তব্য কি? অবশ্যই পৃথক পৃথক নথি প্রস্তুত এবং সংরক্ষণ করা। হ্যাঁ, সব প্রবেশন কর্মকর্তার আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা সম্পর্কে কি করবেন? সরজমিনে কি করবেন? তদারকি করবেন। সরজমিনে হ্যাঁ, তদারকি করবে। শিশুর আচরণ, গৃহীত ব্যবস্থা যথাযথ সময় আদালতকে তথ্য প্রদান। প্রবেশন কর্মকর্তার দায়িত্ব হলো কি? অবশ্যই প্রতিবেদন দাখিল। গুড। শিশুর ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শিশু প্রবেশন কর্মকর্তার পরিচর্যা দায়িত্ব হলো কি? কি বন্ধু ভাবান্ন করা, এটা সর্বশেষ। বিকল্প পন্থা, বিকল্প আচরণ করা, শর্ত হলে প্রযোজনের দায়িত্ব কার? অবশ্যই প্রবেশন কর্মকর্তা। একটা লিঙ্ক দিচ্ছি, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই সেকেন্ড সেশনে জয়েন করবেন। লিঙ্ক দিচ্ছি। তার কয় মিনিট আছে, এইটার কয় মিনিট আছে? শেষ শেষ লাস্ট একদম ঝুলে আছে। আমার এখানে তো দেখা যায়, আপনারা তো বলতে পারেন না, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কথা বলেন। না, আমার এখান থেকে দেখা যায় না। এখানে বিষয়টা হইলো স্যার, এই যে 5 ধারা 3 উপধারায় যেটা বলা আছে